গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু অনেকটা ভালো আছি। জানো তো, আজ অনেকটা ভোরবেলা উঠেছে, তখন বাজে 4:22। মেঘ আর মেঘের বাবা এখনও ঘুমোচ্ছে। ভাবলাম চলো ওদেরকে না ডেকে আগে নিজের কাজগুলো কমপ্লিট করি। তো তাড়াতাড়ি করে ঘর বাড়ি সব কিছু মুছে নিজে চলে গিয়েছি স্নান করতে। স্নান করে এসে এখন আলতা পরছি। আর আলতা পরলে পায়ের সৌন্দর্যটা যেন দ্বিগুণ বেড়ে যায়। সঙ্গে যদি নূপুর পরা যায় তাহলে তো কোনো কথাই নেই। তো আমার সব কিছু রেডি, আমি শুধু এখন ড্রেসটা পরবো। তো তার আগে ভাবছি চলো মেঘকে এখন উঠিয়ে দিই, কারণ আমরা এখন যাবো এক জায়গায়। আর সেটা হচ্ছে এই যে মেঘের চুলগুলো দেখতে পাচ্ছ, এই চুলগুলোর 18 মাস বয়স হয়ে গেছে। মানে মেঘের সঙ্গে সঙ্গে এটা ওর জন্ম চুল ছিল। এটা মানত করা ছিল, ওর বাবা শিলিগুড়ি সেবক কালী মন্দিরে মানত করেছিল, সেখানে দেবে। তো সেই জন্য চুলগুলো আর কাটা হয়নি জন্মের পর থেকে। আজ 18 মাস হয়ে গেছে বলে এখন আমরা কাটতে যাব, মানে দিতে যাব। আর এই যে দেখো মেঘের চুলে কিন্তু জট বেঁধে গিয়েছিল, ভেতরে আরও জট ছিল, কিন্তু সেগুলো আর দেখালাম না। তো তারপরে আমি মেঘকে সকাল সকাল ওকে অল্প গরম জল করে স্নান করে দিয়েছি, যেহেতু মন্দিরে যাব। যতই বাচ্চা হোক, স্নান না করলে কেমন যেন একটা শুদ্ধ শুদ্ধ লাগে না। তো সেই জন্য মেঘকেও স্নান করিয়ে আগে ওকে রেডি করে দিয়েছি নিজে রেডি হওয়ার আগে। তো তারপরে মেঘকে রেডি করিয়ে দেওয়ার পরে ও এখানে খেলছে, নাচছে আর ওর বাবার সঙ্গে। কিন্তু ও এখনও জানে না আজ এই ওর শখের চুলগুলো কেটে ফেলা হবে, ওকে টাকলু মাথা করে দেওয়া হবে। তো যাই হোক, বুকটা ফেটে যাচ্ছিলো, বিশ্বাস করবো না, বলে বোঝাতে পারছি না। তো এই যে আমি রেডি হয়ে বেরিয়ে এসেছি, কারণ আমাদের গাড়ি চলে এসেছে। আর মেঘের বাবা যাচ্ছে, কথা বলতে বলতে গাড়িটা ছেড়েও দিয়েছে। আর এই যে আমরা মেন রোডে উঠেও গিয়েছি। তো যাচ্ছি, চলো তোমরাও আমাদের সঙ্গে চলো। আর যেতে যেতে ভাবলাম অনেকটা দূর সেহেতু ড্রাইভার বললো গাড়িতে তেল ভরে নেবে। তো এখানে একটা পেট্রোল পাম্পে দাঁড়ানো হয়েছে, আর এখান থেকে তেল ভরা হচ্ছে। আর মেঘ একবার সামনে যাচ্ছে গাড়ির, একবার পেছনে যাচ্ছে। আমার খুব টেনশন হচ্ছিল এতটা রাস্তা ও কী করে যাবে। আর আমরা যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম, এখন গরমের দিন, আর সারাটা দিন গাড়িতে থাকবে, যত রোদ হবে বেলা হবে ততটা মেঘের কষ্ট হবে, ও বিরক্তি ফিল করবে। তবুও টেনশন হচ্ছিল কী করে না করে, গাড়িতে থাকতে দেয় না না দেয়। কিন্তু ও অতটা ডিস্টার্ব করেনি একদমই, ওকে দেখে বুঝতে পারছো ওর হাসি মুখটা। প্রচণ্ড পরিমাণে খুশি ও, গাড়ি বাইক সাইকেল যাই হোক না কেন ও সেটা পেয়ে প্রচণ্ড খুশি হয়। তো এই যে এখন ও সামনে চলে গিয়েছে ওর ঠাকুরদাদার কাছে। আর আমরা যাচ্ছিলাম, আমি, আমার বর, শ্বশুর শাশুড়ি। আর এখান থেকে কালাগঞ্জ গিয়ে আমরা আমার বরের মামা বাড়িতে গিয়েছিলাম। এই যে মেঘ ওখানে গিয়ে ওর দিদি মাসি যাই হোক সবার খেলনা দিয়ে খেলছিল, ওদের সঙ্গেও খেলছিল। আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম কারণ আমার মামা শ্বশুর আর তার ছেলেও আমাদের সঙ্গে যাবে। তো সেই জন্য এখানে গিয়ে একটু রেস্ট করলাম, মানে রেস্ট তো না, কিছুটা সময় একটু ব্রেক নিলাম। আর মেঘকে এখানে সেই ফাঁকে খাইয়েও দিলাম। তো তারপরে ওখান থেকে আবার বেরিয়ে পড়েছি আমরা। যেতে যেতে এবার অর্ধেক রাস্তা চলে এসেছি। তো সেখানে গিয়ে আবার সবাই খাওয়া দাওয়া করলো, ড্রাইভার আর আমার শ্বশুর। বাকি আমরা সবাই উপোস ছিলাম বলে আর খাইনি। তো ভাবলাম চলো সবাই যখন ব্যস্ত আছি, এই ফাঁকে একটা ভিডিও করা যাক। তো ক্যামেরাম্যান আমার বড়ই ছিল, তো আমাকে একটাই ভিডিও করে দিয়েছে, ব্যাস, আর না। তো তারপরে আবার ওখান থেকে বেরিয়ে পড়েছি। আর এই যে কথা বলতে বলতে আমরা কিন্তু চলেও এসেছি সেবকের কাছাকাছি। দূর থেকে পাহাড়গুলো হালকা বোঝা যাচ্ছে, তোমরা দেখো এবার কাছ থেকে পুরোপুরি বোঝা যাচ্ছে। পাহাড়ে আসলে যেন মনটাই একেবারে আলাদা হয়ে যায়, মনের মধ্যে যেন একটা অন্যরকমই শান্তি কাজ করে। জানি না কার কেমন, বাট আমার কাছে তো মনে হচ্ছিল। আর এই যে সেই সেবক কালী মন্দির, যেখানে মেঘের বাবা মেঘের চুল মানত করেছিল। এই মন্দিরে আমি জানো তো ছোটোবেলায় এসেছিলাম বাবা মায়ের সঙ্গে। আর এই আসলাম, এত ভালো লাগে জায়গাটা, যেটা বলে বোঝাতে পারবো না। আর এখান থেকে নিচেও নামা যায়, সেটা আমরা পরে যাব। তো তার আগে এই যে আমরা পৌঁছে গিয়েছি, এখন গাড়ি থেকে নেমেও গিয়েছি, এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। ওখানে গিয়ে দেখি কি নিয়ম কানুন আছে। তো এই যে মন্দিরের সামনে দোকানগুলো বসা আছে, এখানে প্রসাদ ফল সব কিছু তোমরা পেয়ে যাবা, ডালা। তো আমরা এখান থেকে একটা ডালা নিয়ে নিয়েছিলাম। আর এখন যাচ্ছি উপরে, কারণ এখন মেঘের চুলটা ট্যাকলা করা হবে। তো সেই জন্য এখন উপরে যাওয়া হচ্ছে। আর যত মনে হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যে ওর চুলগুলো কেটে ফেলা হবে, ততই বুকটা ফেটে যাচ্ছিলো। আর মেঘ কিন্তু ঘুমিয়ে গিয়েছিল ঢোকার আগে। তো যখন ও চুলটা কাটতে শুরু করে তখন ও ঘুমিয়েছিল, কিন্তু তারপরে ও জাগনা পেয়ে গেছে, যেহেতু মাথায় জল পড়ছে।
তো সেহেতু ও জাগনা পেয়ে গেছে আর কান্না করছিল, মানে কাটতে দিতে চাইছিল না। আর ওর কান্না কি বলবো, আমার নিজের বুকটা ফেটে যাচ্ছিল। এত ভালোবাসার চুল আমার, যেটা বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, তারপরে ওকে কার্টুন দিয়ে এই যে চুলটা কাটা হচ্ছিল। আর এই যে আমি এখান থেকে দেখছিলাম, নিজেকে কি করে কন্ট্রোল করছিলাম আমি নিজেই জানি। যারা যারা জানো, যাদের বাচ্চাদের এই 18 মাস পরে চুলগুলো কেটেছো, এত যত্ন কষ্ট করে বড় করা চুল, তারাই জানো এই চুলগুলোর প্রতি কত মায়া, কত ভালোবাসা। এই যে মেঘের চুল রেডি, এটা এবার আমরা পুজো দিয়ে এবার গঙ্গায় ভাসিয়ে দেব। তো মেঘ ওর চুলগুলোই দেখছিল আর আমি ওর চুলগুলো গুছিয়ে নিচ্ছিলাম, কারণ এখন ওকে স্নান করাতে হবে নাকি আবার। ভয় লাগছিল, এখানকার জল প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। আর অন্য জায়গায় এসে আবার স্নান করাবো, ছেলেটার শরীর খারাপ না হয়ে যায়। তো সেই জন্য অল্প জল দিয়ে আমি ওকে স্নান করিয়েছি, এখান থেকে ট্যাপে ভরে নিয়ে। কারণ এক জায়গা থেকে এক জায়গায় এসে স্নান করানো, সেহেতু বুঝতেই পারছো। আর এই যে আমার বাবার স্নান হয়ে গেছে, এখন আমরা রেডি করিয়ে মেঘকে পুজো দেব। আর মেঘ এখানে তার আগে এই যে বাদুরগুলোকে দেখে এত খুশি হচ্ছিল, যেটাও তোমরা ওর মুখ দেখলে বুঝতে পারবে। আর বাদুরগুলো বেশ সুন্দর, কি সুন্দর দেখো, নেটগুলো দৌড়ে দৌড়ে দাঁড়িয়ে আছে। আর বাচ্চাগুলো কেউ কেউ খাবার দিচ্ছে, সেটা কি সুন্দর তুলে তুলে নিয়ে খাচ্ছে। যাই হোক, এই দেখো মেঘকে রেডি করিয়ে আমরা কিন্তু তারপরে পুজোও দেওয়া হয়ে গেছে, মানে আমরা পুজো দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ মন্দিরে হচ্ছে ক্যামেরা অ্যালাউ নেই। তারপরে আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো ওখানে পুজো দেওয়া শেষে পাশে আর একটা শিব মন্দির আছে, সেখানেও গিয়েছি পুজো দিতে। আর এই যে মন্দিরের ভেতরেও চলে এসেছি। আর এই যে হচ্ছে এখানে ক্যামেরা অ্যালাউ ছিল বলে এখানে আমি তোমাদেরকে শিব ঠাকুরের মূর্তিটা দেখাতে পেরেছি, বাট ওখানে অ্যালাউ ছিল না বলে দেখাতে পারিনি। তো পুজো শেষে এই যে নিচে নেমে এসেছি। আর এখানে আমাদের কপালে এখন ওই ঠাকুরের তিলক বলো যাই বলো সেটাই দিয়ে দিল। আর এতটা মনটা ভালো লাগছিল পুজো দিয়ে, যেটা বলে বোঝাতে পারবো না। আর ওই যে পেছনে ওটা আমার মামা শ্বশুরের ছেলে ছিল। তারপরে এখন আমরা যাচ্ছি সেবক ব্রিজে একটু ঘুরতে, কারণ আমাদের আবার ব্যাক করতে হবে, টাইমও চলে এসেছে। যেতে যেতে দেখি এখানে দোকানগুলোতে কিছু মালা উঠেছে, তো এটা বেশ পছন্দ হয়েছে আর সেটাই আমি মেঘের জন্য কিনে নিয়েছি। তো এই যে হচ্ছে সেবক নদীটা, এত ঠান্ডা জল। আর মেঘর বাবার কাঁধে বসে পাহাড় দেখছে। সেটার মানে এই সময়টা যে কতটা মূল্যবান, সেটা মেঘ বড় হলে বুঝতে পারবে। তো দেখো আমাদের কিন্তু সেবক ব্রিজ তারপর সব কিছু ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আর আমরা ওখান থেকে এবার বেরিয়েও গিয়েছি। এবার একটু সমতল ভূমির কাছে গিয়ে চুলগুলো নদীতে গিয়ে দিয়ে দেবো, কারণ ব্রিজ থেকে প্রচণ্ড খাড়া ছিল পাহাড়, সেখান থেকে নামা কোনোভাবেই সম্ভব ছিল না। তো তারপরে এদিকে এসে একটা সমতল জায়গায় লোককে জিজ্ঞেস করে গাড়ি থামিয়ে নেমে এসেছি। আর এই যে সেই নদী, আর নদীর জলটা এত ঠান্ডা যেন ফ্রিজের জলকেও হার মানায়। বিশ্বাস করবে না, আমি জানি সেটা ছোটোবেলায় যখন বাবা মার সঙ্গে এসেছিলাম তখনই জানি যে জলটা প্রচণ্ড ঠান্ডা। তো এই যে চুলগুলো দেখতে পেলে, এখন চুলগুলোকে আমরা দিয়ে দেবো ঠাকুরের নামে। তো এখন সেটা জলে ছিটে করে এই যে আমি আর মেঘের বাবা ঠাকুরের কাছে প্রণাম করে কোনো ভুল হলে ক্ষমা করে বলে চুলগুলোকে দিয়ে দিলাম। আর বুকটা শেষ হয়ে যাচ্ছিলো, মানে এত মায়া চুলগুলোর প্রতি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, মেঘও অনেকটা রিল্যাক্স ফিল করবে, যেহেতু ছোট আর এত বড় বড় হয়েছিল না ওর চুলগুলো, যেটা বলে বোঝাতে পারবো না। আর ও প্রচণ্ড মানে বিরক্ত ফিল করতো গরমে, ওর চুল বেঁধে না রাখলে ওর মানে নিজে দেখে বুঝতে পারতাম, মানে ওর প্রচণ্ড গরম লাগছে, বিরক্ত ফিল করছে। তো এই যে আমরা এখন ওখান থেকে বেরিয়ে পড়ছি। আর আমার বাবা বাইরে থেকে হাওয়াগুলো নিয়ে নিয়ে ওর মাথার ভেতরে দিচ্ছে, কত বুদ্ধি দেখো। কথা বলতে বলতে চলে এসেছি। আর বাড়ি যাওয়ার পথে দেখি আমাদের সুভাষগঞ্জে পীরের মেলা হচ্ছিল। আর বেলুন দেখে মেঘের বেলুন লাগবেই, এই যে বেলুন নিতেই হলো গাড়ি থামিয়ে, কিছু করার নেই। আর কথা বলতে বলতে বাড়িও চলে এসেছি, সারাটা দিন গাড়িতে গেল, প্রচণ্ড ক্লান্ত। চলো ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, টাটা।